শুভ সন্ধ্যা। আজকে আমরা বিশেষ করে যেহেতু গত জ্যৈষ্ঠ মাসটাতে নজরুলের মাস বলি, আমরা জ্যৈষ্ঠ মাসকে নজরুলের জন্ম। আম, সেই হিসাবে আমরা আজকে নজরুলের লেখা একটি গল্প নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা নজরুলকে বিদ্রোহী কবি বলেই জানি। তাকে লেখক হিসাবে, বিশেষ করে একটা প্রেমের গল্পের লেখক হিসাবে আমরা যে খুব একটা জানি, সাধারণ জনমানসকে যদি দেখি সেটা কিন্তু নয়। আমি জানি না, আমি মেবি রং, কিন্তু নজরুল বললেই বিদ্রোহী কবি। কিন্তু তার যে একটা সত্তা আছে যেখানে এত সুন্দর একটা প্রেমের গল্প লিখতে পারেন, সেইটা কিন্তু হয়তো আমরা সাধারণভাবে সকলে জানি না। সেই হিসাবেই এই গল্পটাকে পছন্দ করা হয়েছিল এই নজরুলের স্মরণে, নজরুলকে স্মরণ করে। তো এই গল্পটা নিয়েই আমরা আলোচনা করব। আর তার আগে বলে রাখি যে আজকেও আমি আমাদের যে নিয়মিত সঞ্চালক, সে অনুপস্থিত আছে, থাকতে পারছে না, হয়তো জয়েন করতেও পারে, কিন্তু রিকোয়েস্ট করেছে আমাকে এই আহ, পর্বটাও সঞ্চালনা করার জন্য। কাজেই আহ, আমি করছি। এবং পরবর্তী থেকে আবার আমাদের সন্দীপ মজুমদার, সে নিয়মিত সঞ্চালক, সে জয়েন করবে। তো আশা করছি যে অডিও বুক যেটা ছিল সেটা আপনারা সকলে শুনেছেন বা গল্পটা পড়েছেন, এবং আহ, পড়ে আপনাদের কিরকম লেগেছে সেই সমস্ত মতামত নিয়ে শুরু করব। সাধারণত আমি মানে প্রত্যেকবার যে সমস্ত কোয়েশ্চেন বা প্রশ্ন আমার কাছে আসে বা আমার থাকে, সেগুলোকে কালেক্ট করে একটা লিস্ট বানিয়ে রাখি, যাতে সেই প্রশ্নগুলো তোলা যায়। কিন্তু তার আগে আমি জিজ্ঞেস করব যে আপনাদের গল্পটা কেমন লাগলো, কারোর কিছু মত থাকলে। আমি বলতে পারি। হ্যাঁ, বলো। আমার আমি সত্যি এক্সপেক্ট করিনি নজরুলের কাছে। নজরুল হ্যাজ অলওয়েজ বিন লাইক রেভলিউশনারি পোয়েট্রি। তো এবং যেইটুকু তার জীবনের কথা শুনেছি, আহ it has really been around. He's being against, he has raised his voice বিভিন্ন সময়, মানে তার কবিতার মাধ্যম দিয়ে। আহ, তিনি দুর্বল মানুষ, নিপীড়িত মানুষ, তাদেরই কথা বলেছেন, দেশের কথা বলেছেন। কিন্তু এইটা এত মিষ্টি একটা প্রেমের গল্প, এবং এত দরদি। আই মিন ইট ওয়াজ ভেরি ভেরি, মানে মিস্টার আজহার এবং শিউলির মধ্যে যে না বলা অনেক কথার, মানে যে এই যে ব্যাখ্যা, মানে যার যে সম্পর্কটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং পরে মানে শেষের দিকে যে বিচ্ছেদ বা সেটা ভীষণ মন ছুঁয়ে গেছে এটা। এবং সময় সময় উপযোগী যদি দেখি যে আমরা আমরা আমি জানি না এখানে সময়কে রেফার করা হয়েছে কিনা, পিডিএফটা আমি পড়িনি, বা গল্পের সময় কালটাকে আমি জানি না। কিন্তু নজরুল তো এই যেটা মনে হয় লিখেছেন অ্যাটলিস্ট 1970-এর আগে নিশ্চয়ই লিখেছেন, মানে কিংবা মানে আমি আরো অনেক আগে হয়তো লিখেছেন। নজরুল নজরুল স্বাধীনতা বুঝে যাননি বেঁচে থাকলেও, কাজে এটা লেখা অনেক আগে। হ্যাঁ, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি কত সালে উনি স্তব্ধ হয়ে মারা যান। গেছেন তো। সেটা মারা গেছেন মারা গেছেন 70-এ, কিন্তু 70-এ। তার তার সাহিত্যিক জীবনটা বা কবি জীবনটা শেষ হয়ে গেছে ভারতের স্বাধীনতার আগে। আগে, হ্যাঁ, কাজেই সেটাই এই জানি গল্প আমি। ভারতের হ্যাঁ, স্বাধীনতার আগেই লেখা, তিনি সেটাই স্বাধীনতা জীবিত থাকলেও তিনি দেখে যাননি, কাজেই গল্পটা তো আর ওইটাই অনেক ধরছি, আগে। সময়কালটা তার জীবনের সময়কালটা ধরেই বলছি। হুম, হুম। মানে অ্যাটলিস্ট তো তার মানে কিন্তু আহ, ধরে নিচ্ছি 47-এর আগে। তো হতেই হবে, কারণ হ্যাঁ, সম্ভবত তো 46-এ উনি মারা তো সেই উনি। সময়ের উপযোগী খুব সুন্দর, মানে হুম, গল্পটা হুম। অনেক মডার্ন। এবং আমার মনে হয়েছে যে আম, সেই সময় মহিলারা অলরেডি মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশুনো করছেন। অন্তত আমাদের বাংলার প্রেক্ষিত যদি দেখি, কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে মেয়েরা
মানে they were they were you know it was a progressive society, কিন্তু তারপরেও আহ, আমার খুব মনে হয়েছে যে শিউলির চরিত্র, বিশেষ করে তার চারিপাশের তার পরিবার, তার সবকিছুকে নিয়ে একটা খুব একটা প্রোগ্রেসিভ, এবং বিষয়টাও প্রোগ্রেসিভ মনে হয়েছে। এবং আমার কিন্তু কিন্তু তার মধ্যে প্রোগ্রেসিভ হলেও তার মধ্যে মিষ্টত্বটা, মধুরতাটা খুব সুন্দর লেগেছে। আমারও আমারও একদম খুব গল্পটাকে খুব প্রেমের মনে হয়েছে। যারা একটু পরে জয়েন করেছে, বিশেষ করে সন্দীপ জয়েন করেছে বোধহয়, হ্যাঁ মনে হচ্ছে জয়েন করেছে। যদি না শুনে থাকো একটু বলে দিই, আমরা প্রথম কোয়েশ্চেনটা যেটা আমি রেখেছিলাম যে জাস্ট জানতে চাই এই এই যে একটা মিষ্টি প্রেমের গল্প কার কিরকম লাগলো। তো রনিতা বললো, আর কারুর কিছু কিছু যদি বলার থাকে। এই গল্পটা 1935 সালে লেখা, আর নবযুগ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে। বই হিসাবেও শিউলিমালা বই হিসাবেও বেরোয়, হ্যাঁ। ও, নবযুগ পত্রিকার কথাটা অনেক দিন হুম বাদে শুনলাম। হুম হুম। আহ, শশীদিও এসছেন দেখছি, হ্যাঁ। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, আমরা আলোচনা করছি, কথাগুলির দিকে আবার সময় দেবো। আমরা জাস্ট আলোচনা করছি যে এই যে একটা মিষ্টি প্রেমের গল্প, মিষ্টি অলরেডি বলে দিচ্ছি, কিন্তু তাও জানতে চাইছি সকলের কাছে কার কিরকম লাগলো। তো কথাগুলিতে আপনি আপনাকে ইন্টারাপ্ট করলাম ঠিকই, এবার আপনি বাকিটুকু বলুন। আমি ওইটাই শুধু আম, সালটা পেলাম, তাই জন্য আচ্ছা, সালটাই শুধু বললাম, পরে হ্যাঁ একদম ঠিক বুঝতে বলেছেন। এটা পারবো। একটা বই হিসেবে যখন বেরোয়, তার বইটার নামও ছিল শিউলিমালা, আর গল্পের শেষ গল্পটা ছিল শিউলিমালা, বইটার নাম সেই হিসাবে হয়েছে। আর কারোর কিছু বলার আছে এই গল্পটা কেমন লাগলো? হ্যাঁ, সন্দীপ বলছি। আমি তো বলো। খুব প্রথম কথা খুব স্ট্রাগল করে ঢুকলাম, জানি না সামহাও ও, লিঙ্কটা পাচ্ছিলাম না। হ্যাঁ, পরে এটা নিয়ে আলোচনা করা একটু যাবে। আলোচনা করা যাবে কেন এটা হচ্ছে। বাট এনিওয়ে, তো আমার যেটা অবাক, আমার যেটা আমি আমি যখন ঢুকলাম তখন রনিতা বলছিল, আহ, আমার যেটা খুব সারপ্রাইজিং লেগেছে যে যে মানে এই গল্পের বাইরেও যে ওই দাবা খেলা নিয়ে এত ডিটেলসে উনি লিখেছেন, তার মানে আহ, উনি উনি বেশ ভালোই চেস খেলাতে ডেফিনেটলি ইন্টারেস্টেড ছিলেন, এবং সেই প্রাক্ষিকটা আমার মনে হয়েছে, মানে আমার কাছে খুব অবাক লেগেছে আর কি, যে ওই আলোচনাটাও। হুম এইখানে একটা কথা বলি, তুমি একদম ঠিক কথা বলেছো। আমার হুম মনে হয়েছে যে উনি হয়তো এই খেলাটা, আর অবশ্য আরেকটা কথাও পরে বলবো, এখন বলবো না, সেটা কোয়েশ্চেন আকারে বলবো। কিন্তু আমার হুম মনে হয়েছে যে উনি হয়তো এই কারণে এনেছেন, এক হতে পারে উনি নিজে ভালোবাসতেন দাবা, আমি জানি হুম না। হুম নজরুল দাবা খেলতেন। হ্যাঁ, খেলতেন না, ছবি আচ্ছা ছবি হ্যাঁ। দেখেছি, একটা ছবি দেখছিলাম ওনার একটা বইতে আচ্ছা, আমার কাছে আছে, হ্যাঁ যেখানে হ্যাঁ উনি খেলছেন আমার হ্যাঁ। ইয়ে কিন্তু হ্যাঁ, কারণ আমার মনে উনি হয়েছে উনি শুধু খেলতেন বলে আনেননি, উনি এটা বোঝাতে চেয়েছেন জীবনও একটা দাবা, কেউ হারে কেউ জেতে। হ্যাঁ, সন্ধিবিচ্ছেদ। হ্যাঁ সেটাও হতো। হ্যাঁ, এবং যে সময় ওই প্রাক্ষিক মানে ওই সময়ে যারা ভালো খেলতেন তাদের নিয়ে যে আলোচনাগুলো করেছেন, তাতেই হুম মনে হুম হলো যে উনি ডেফিনেটলি হুম হুম নিজেও খেলতেন এবং বেশ ভালোই খবর রাখতেন আর কি। হুম হুম হুম। এটা একদম একদম। আমি এই এই প্রসঙ্গে আরেকটু পরে আসবো। আর কেউ, সন্দীপ তোমার কি শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, sure. আর আর কে আমি সরি, বল। হ্যাঁ, না আমি খুব একটা যে আহ, নজরুল পড়েছি সেটা তো একেবারেই নাই, এটাই বোধহয় আমি প্রথম পড়লাম। এবং যতগুলো পোয়েট্রি বাবার মুখে শুনেছি বা যেইটুকু শুনেছি সেটা অল রেভলিউশনারি পোয়েট্রি অ্যান্ড অল রেভলিউশনারি রাইটিং। সো দিস ওয়াজ আনএক্সপেক্টেড, কিন্তু আম, হ্যাঁ, এটাও পার্ট অফ দ্যাট অ্যান্থোলজি অফ হিজ রোমান্টিক ওয়ার্ক। এবং আমরা যে আগে যে বইটা পড়েছিলাম, ওই যে যেটাতে সাপ ছিল, ওই বই, পদ্ম। ওই স্টোরিটাও এটার মধ্যে, এই অ্যান্থোলজিটাই ছিল, বাট দিস ইজ দ্য ফাইনাল স্টোরি। তো দিস ইজ দ্য অনলি রিয়েল লিটারারি ওয়ার্ক আমি যেটা পড়েছি, এন্ড ইট ওয়াজ, আমি বলবো না যে দ্যাট আই ওয়াজ মেসমারাইজড বাই ইট, বাট it was different than the Nojrul I heard about. হুম হুম That's হুম all. হুম, একদম একদম হ্যাঁ, আর আমিও কারো, তাই। হ্যাঁ হ্যাঁ, উষসী বলুন। আমারও তাই মনে হয়েছে। আমারও নজরুলের কবিতা, গান এসব মানে পড়েছি, শুনেছি।
কিন্তু নজরুলের লেখা গল্প আমিও এই প্রথম শুনলাম আর কি। এখনো আমার কাছে বইটা নেই, সুতরাং পড়তে পারিনি। আহ, এই শুনলাম আর কি। তো হ্যাঁ, ওনার এই বিদ্রোহী মনোভাবই দেখেছি, কিন্তু এইরকম রোমান্টিক ইয়েটা কখনো আমি শুনিনি। ঠিক তো ঠিক। তাহলে মানে তো একটা ভালো কথা লাগলো, বলতে পারি বইটা কি, বেশ ভালোই লেগেছে গল্পটা। যদি নিশ্চয়। একটা বলতে পারি অতীশ, হ্যাঁ হ্যাঁ, বলো। যে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অনেকের কাছে এটা নতুন ভাবে নজরুলকে দেখার একটা অভিজ্ঞতা। এক্স্যাক্টলি, এটা এক্স্যাক্টলি, তো আমার অবশ্যই, কাছে তো হ্যাঁ। তাই। আমার কাছেও সাধারণ তাই। ভাবে সাধারণভাবে নজরুল বিদ্রোহী কবি হিসাবে যতটা পরিচিত, তার হয়তো আমি বলবো নজরুলের পরিচিতি 90 বা 99% বিদ্রোহী কবি হিসাবে। অনেকেই জানে না যে প্রেমিক নজরুল বলেও একটা সত্তা তার আছে। এটা ঠিক ঠিক। কথা। হুম। আচ্ছা, একটু আর এই বলুন। সম্পর্কে একটা কথা বলি। অনেকদিন আগে যখন প্রতিভা বসুর আয়না বলে গল্পটা পড়ছিলাম হ্যাঁ এবং হ্যাঁ। তখন সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন দেখেছিলাম প্রতিভা বসু ওরফে রানু সোম, যেটা তার আম, আশুতোষ সোমের মেয়ে, আম, উনি ছোটবেলায় খুব সুন্দর গান গাইতেন এবং নজরুল বন্ধুর সঙ্গে ওদের বাড়িতে এসে ওই গান শুনে তারপরে থেকে গেছিলেন, অনেক দিন থেকে ওনার গান শেখাতেন, গান শুনতেন এবং তার সঙ্গে বেশ একটা উম, মানে গানের সূত্রে বেশ একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়। অনেক বয়সের ডিফারেন্স ছিল, কিন্তু হয়। এই গল্পটা পড়তে গিয়ে হঠাৎ আমার সেটা মনে হলো যে রানু সোমের কোনো ছায়া হয়তো এই গল্পটাতে পড়ে থাকলেও থাকতে পারে। হুম, ভালো মন্তব্য। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, ঠিক ভালো। খুবই বলেছেন। স্বাভাবিক। হুম। ঠিক ঠিক ঠিক। কানেকশন, হ্যাঁ। আচ্ছা, আর কারোর কিছু বলার আছে? না হলে আমি পরের একটা প্রশ্নে চলে যাব। হুম। আচ্ছা, যদি এই মুহূর্তে কারোর কিছু বলা না থাকে, তাহলে ওই একটু আগে আমরা আলোচনা করছিলাম যে নজরুল দাবা খেলতেন, তার ছবিও আছে উনি দাবা খেলছেন, এবং সেই জন্যই এই গল্পের মধ্যে তিনি দাবাটাকে বেশ ভালো রকম ভাবে এনেছেন, বুঝিয়ে দিয়েছেন তিনি দাবা জানেন। কিন্তু আমার মনে হয়েছিল, আমি বললাম একটু আগে যে এই দাবা প্রসঙ্গটাকে দেখুন, আমার মনে হচ্ছে কোনো লেখক যখন কিছু আনে, প্রত্যেকটার পেছনে তার একটা প্রাসঙ্গিকতা থাকে, মানে উদ্দেশ্য থাকে, ভালো উদ্দেশ্য থাকে। সেই হিসাবে আমার মনে হয়েছে হয়তো গল্পের পরিপ্রেক্ষিতে উনি জীবনটাও যে একটা দাবা, সেটাই হয়তো বোঝাতে চেয়েছেন কোনো না কোনো ভাবে, সেটাও হতে পারে। ঠিক এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি যে নজরুলের ওই গল্পের মধ্যে উনি লিখছেন, আমি একটু পড়ছি ওই অংশটা। প্রফেসর চৌধুরী খুশি হয়ে বললেন, আহা হা হা, বলতে হয়তো আগে থেকে, তাহলে যে গানটাই আগে শুনতাম তোমার। আর গান, এটা শুনুন, গান হিন্দি ভাষায় না হলে জমেই না ছাই। ওই ভাষাটাই যেন গানের ভাষা। দেখো, ক্লাসিক্যাল মিউজিকের ভাষা বাংলা কখনো হতেই পারে না। কীর্তন, বাউল আর রামপ্রসাদী ছাড়া এ ভাষায় অন্য ঢঙের কোনো গান চলে না। আমি বললাম, আমি যদিও বাংলা গান জানি নে, তবু বাংলা ভাষা সম্বন্ধে এতটা নিরাশাও পোষণ করি না। এই যে এত বড় একটা প্রচ্ছদের মধ্যে উনি লিখলেন অংশটা, এটার মধ্য দিয়ে আমার মনে হয়েছে নজরুল অনেক কিছু বলতে চেয়েছেন। আপনাদের কি মনে হলো? সেই সময় যখন নজরুল এটা লিখেছেন, আহ জানি না ওনার গীতি তখনও, মানে নজরুল গীতি তখন ওনার গান গাওয়া হয়েছে কিনা, মনে হচ্ছে তো এনার কথা শুনে হয়নি। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতও মানে যেটা যাই দিয়ে আমরা বাঙালিরা মেনলি পরিচিত, সে গানেরও তো কোনো, মনে হচ্ছে যে তখনও হয়তো আসেইনি, নাকি ব্যাপারটা কি, আমি ওটা আমার মানে ইয়ে লাগলো আর কি, কোন সময় লেখা এটা রবীন্দ্র যে। রবীন্দ্রসঙ্গীত তো ছিল না, এটা হ্যাঁ কি হ্যাঁ। ডিরেক্ট রেফারেন্স টু রবীন্দ্রসঙ্গীত, লাইক নজরুল আর রবীন্দ্রনাথের? আই ডোন্ট নো, হ্যাঁ, আমি ইজ হি বলবো পরে। রিফারিং টু রবীন্দ্রসঙ্গীত? আমার মনে হয়নি যদিও। আর কারোর কিছু বক্তব্য আছে? তবে গান কিন্তু রবীন্দ্রসঙ্গীত তখন চলছে, মানে চলছে, ইভেন নজরুলের আচ্ছা। গানও চলছে, কিন্তু এখনকার মতো যে ব্যাপারটা, সেই চেহারাটা তখন হয়তো ছিল না, সেটা ঠিকই। কিন্তু আর কারো আচ্ছা কিছু আচ্ছা। বলার আছে? বাংলা ভাষায় ধ্রুপদী যে রচনাগুলো হচ্ছিল, সেই রচনায় রবীন্দ্রনাথ, নজরুল আরও গুণী সুরকার আসছিলেন তখন। হিন্দি দিয়ে আরম্ভ হলো, তখন ওই ধ্রুপদী গানে আম, আহ, আম, চল হচ্ছিল।
আর নজরুল তো নিজেই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বিশারদ ছিলেন। যেমন ধরো অনেক রাগভিত্তিক গান উনি পরবর্তীকালে লিখেছেন। মালকোষ রাগের ওপর লিখেছেন চাঁদিনী রাতের চাঁদ তুমি। হুম রাগ পিলুর ওপর লিখেছেন ভেসে আসে বংশীধ্বনি। হুম বিমান কল্যাণের ওপর লিখেছেন তুমি সন্ধ্যার মেঘমালা। এগুলো আহ, পরে হয়েছে, কিন্তু যেহেতু উনি নিজেও গানটা ধ্রুপদী গানের বাংলায় ইয়ে করছিলেন, সেই জন্য হয়তো ওই কথাটা খুবই আহ, আম, প্রাসঙ্গিক, যে বাংলাতেও ইয়ে আছে বলে আমি মনে করি না। ঠিক ঠিক ঠিক। আর আমি আর কারোর কাছে একটু শুনতে চাই, কেউ যদি বলার থাকে। এটা কি উনি, ইজ হি laying the playing field for musicians, মানে মানে ইজ হি মেকিং আ কেস, মানে সেটা কি ধরা যেতে পারে যে বাংলা বাংলা গানে বাংলা গানের জগতে ধ্রুপদী সঙ্গীতের আহ, আহ, জায়গাটা তিনি নিয়ে আসছেন, এবং ইজ হি মেকিং আ কেস ফর ইট? কারণ শুধু শুধু নজরুল নয়, তার আগে রবীন্দ্রনাথ নিজেও রাগ রাগ নিয়ে অনেক বিভিন্ন রাগ নিয়ে অনেক রিসার্চ করেছেন, নিজে তৈরি করেছেন বিভিন্ন তাল, তারা তিনি নিজে রচনা করেছেন। ভাঙা মানে বিভিন্ন রাগ একসঙ্গে মিশ্রণ করে তিনি গান করেছেন। সুতরাং আম, সুতরাং এই রিসার্চ কিন্তু বাংলা গানে আগেও হয়েছে, এবং রবীন্দ্রনাথের আম, ধরুন রবীন্দ্রনাথ নিজে আহ, ঊনবিং 19th সেঞ্চুরি, মানে 18 সামথিং, 1880s-এ তিনি উম, আহ, কি ভাষা, মৈথিলি ভাষায় যে রচনা করেন, ভানু সিংহের পদাবলী, রাগা, সিংহের পদাবলী। সেইগুলো, সেই সেই গান তো সেই ইয়ে অনেকদিন আগে থেকেই চলছে। সুতরাং সেই, যদি লেখাটা 1935-এ হয়ে থাকে, তার আগের থেকেই সেই চর্চাটা বাংলা সঙ্গীতের মধ্যে হচ্ছিল হ্যাঁ বলেই আমার ধারণা। হ্যাঁ। আর আর যদি কারোর কিছু বলার থাকে বলুন, তারপরে আমার একটা এই ব্যাপারে বেশ মন্তব্য করতে ইচ্ছা করছে সেই অবশ্যই। সময় কিন্তু নিধুবাবুর টপ্পা ছিল, রাইট, রাইট, বাংলা টপ্পা। রাইট, রাইট, রামশঙ্কর ভট্টাচার্য ধ্রুপদের শিক্ষক ছিলেন। হ্যাঁ হ্যাঁ রাইট, যেরকম রাইট। রনিতা বলেছে রবীন্দ্রনাথ অনেক ক্লাসিক্যাল রাগে গান করেছিলেন, নজরুল ইসলাম করছেন। হুম, বলছে বাংলা ধ্রুপদী সঙ্গীতের প্রচলন হয় মধ্যযুগে, চৈতন্যদেবের এক্স্যাক্টলি। সময় থেকেই। হ্যাঁ, কিন্তু এটা প্রাতিষ্ঠানিক রূপ পায় 1800-1900 শতকে, জমিদার নবাব ও সাহিত্যিকদের হাত ধরে। 20 শতকে নজরুল আর রবীন্দ্রনাথ একে গণমানুষের সঙ্গীত করে তোলেন। ঠিক তার আগে এটা এবং আমজনতার কাছে অতটা ঠিক আহ, ঠিক। ছিল এবং না। রবীন্দ্রনাথের আগে মানে রামমোহনও অনেক গান রচনা করেছেন, হ্যাঁ, এবং সেটা ধ্রুপদী সঙ্গীতের ছায়ায় করেছেন উনি। রামমোহনের গান কদিন আগেই নিধুবাবুর আমি টপ্পা আমি তো আর আমরা দেখছি। মানে সবসময় জানি নিধুবাবুর টপ্পা। হ্যাঁ, তবে আমি যেটা ফিল করেছি এই পুরোটা এই অংশটার মধ্যে প্রফেসর চৌধুরী যেটা বলছেন, সেটা হচ্ছে সাধারণ জনমানসের ধারণা একদম, যে হিন্দি ছাড়া ক্লাসিক্যাল হতে পারে না একদম, রাগ। ঠিক একদম। আছে, আর আমি বললাম যেটা, সেটা হচ্ছে নজরুলের বক্তব্য। কারণ এটা আমার মত, নজরুল সারা পৃথিবীর প্রায় ভাষা এনেছে, ইরান থেকে মধ্যপ্রাচ্য থেকে নানা ভাষা এনে উনি ক্লাসিক্যাল তো অসম্ভব ভাবে এনেছেন, কাওয়ালি এনেছেন, সবকিছু এনেছেন গানের মাধ্যমে। গজল। আপনারা যদি 1935 সালের ওই সময়টা ধরেন, তারপরেও বহুদিন পর্যন্ত, ইভেন আমি বলবো এখনো একটা সময় ছিল, ভাতখণ্ডেজি ভাতখণ্ডেজি যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল প্রবর্তন করেছিলেন, সেই ক্লাসিক্যাল মানে রাগ বা সেই রাগ ক্লাসিক্যাল যে ভাষা, সেটা হিন্দি ছাড়া উনি মানে করেননি। এবং পরবর্তীতে যে প্রয়াগ সঙ্গীত সমিতি বা এলাহাবাদ সঙ্গীত সমিতি বা বিভিন্ন যে ক্লাসিক্যাল সঙ্গীতের যে সমিতিগুলো আছে, তারা যখন বিভিন্ন রাজ্যের ভাষায় একই রকমের ক্লাসিক্যাল করা হলো, তখন তারা কিছুতেই খেয়াল বলতে রাজি হলো না, বলতেই দিল না। যেমন বাংলায় যখন ক্লাসিক্যাল করা হলো,
তখন তাকে বলা হলো রাগ প্রধান। কিছুতেই তাকে বাংলা খেয়াল বললেও জোর করে বলা হয়েছে, কিন্তু তাকে কেউ বলতে চায়নি যে এটা একটা ক্লাসিক্যাল বাংলা। এই ধারণাটা তাহলে 1935 সালে কিরকম কঠিন ছিল। কারণ এখনো এই মুহূর্তে যদি ধরা যায়, এই বাংলায় শব্দ দিয়ে প্রয়োগ করে যে বাংলায় খেয়াল করা যায়, এর পেছনে সবচেয়ে বেশি যিনি এখন লড়েও যাচ্ছেন তিনি হচ্ছেন কবি সুমন। তো এই অবস্থা যদি এখন হয়, বাংলায় যদি কেউ খেয়াল করে, কেউ সেটাকে খেয়াল হিসেবে মানতে চায় না, বিশেষ করে হিন্দি ভাষী বা প্রয়াগ সঙ্গীত সমিতি বা এলাহাবাদ সঙ্গীত সমিতি। তো সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে উনি ইচ্ছা করেই এনেছেন, কারণ উনি বিদ্রোহী কবি। সেই হিসেবে উনি বলতে চাইছেন না, এর মধ্যে কাওয়ালি আসতে পারে, বাংলায় বাংলায় খেয়াল হতে পারে, কিন্তু একটু উনি নম্র ভাব দেখিয়েছেন, সেই জন্য ওইভাবে লিখেছেন। আমি যদিও বাংলা জানি না, তবু বাংলা ভাষা সম্বন্ধে এতটা নিরাশাও পোষণ করি না। আপনি দেখুন আজকেও কলকাতার টেলিভিশনে দেখুন বা কোথাও দেখুন, কেউ বলবে না বাংলায় খেয়াল হচ্ছে, সকলে বলবে রাগ প্রধান হচ্ছে। এই ধরনের একটা চিন্তাধারাও নজরুলের মধ্যে ছিল বলে মনে আছে, মনে হয়েছে আমার। জানি না সত্যি মিথ্যা, হতে পারে। আচ্ছা, আর একটা কথা আমি জিজ্ঞেস করতে চাইছি। এটা কিছুটা, এই দেখুন আমার মাথার মধ্যে অনেক সময় ভজকট সব প্রশ্ন আসে। এই যে একটা লাইন উনি লিখছেন গল্পটার মধ্যে, যে শিউলির সাথে রজনীগন্ধার গন্ধ মেশা হাওয়া মাঝে মাঝে হল ঘরটাকে উদাস মদির করে তুলেছিল। আপনারা কজন শিউলি এবং রজনীগন্ধার ঘ্রাণ একসঙ্গে শুকেছেন? কেন তিনি এই দুটো ফুলকে একসঙ্গে আনলেন? এটা কি শুধুই নিছক একটা দুর্ঘটনা বা সুঘটনা, আমি জানি না, কিন্তু এটার পেছনেও আমার মনে হয়েছে একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য থাকতে পারে, এটা আমার মনে হয়েছে। এইটা আপনি? এই প্রশ্নটা, এটা কিছুক্ষণ আগে অতীশের সাথে একটু কথা হচ্ছিল এটা নিয়ে, এবং যেটা মানে এটা জাস্ট পার্সোনাল থট, ওপিনিয়ন। শিউলি পুজোয় দেয়া হয়, দুর্গা পুজোয় শিউলি ফুল আমরা কুড়িয়েছি ছোটবেলায়। ইউজড প্রাইমারিলি পুজোর কথা মনে হয়, শিউলি ফুল পুজো আসছে। রজনীগন্ধা বিয়ের সময় ইউজ করা হয়। তো আমার জানি না এই প্রেমের গল্পটায়, যেটা প্রেম, ইট ওয়াজ আনরিকুয়েটেড লাভ, প্রেম ঠিক সেটা ওয়াজন্ট সাকসেসফুল, কিন্তু মানে সেই প্রেমটা কিছুটা পুজো, কিছুটা প্রেম ছিল সেই প্রেমের মধ্যে। সেই জন্য হয়তো ওই দুটো ফুলকে মেনশন করা হয়েছে, জাস্ট থিঙ্কিং অ্যালাউড আর কি। তুমি খুবই কাছাকাছি গেছো আমার ধারণার বা আমার তবে আমি আর একটু পরে বলবো। আর কারোর কোনো মন্তব্য আছে এ ব্যাপারে? হুম, যেটা সংগীতা বলল, রবীন্দ্রনাথের গানে যেমন প্রেম আর পূজার কোনো ডিফারেন্সিয়েশন করা যায় না, এবং দুটো মিলেমিশে এক হয়ে একটা অন্য ধারণা তৈরি করে, সেরকম যেন শিউলি আর রজনীগন্ধাও সেরকম, প্রেম আর পূজা মিলেমিশে একাকার। হুম হুম, ভালো, খুব ভালো লাগলো। আর আর কোনো মন্তব্য? সন্দীপ বা অন্য কেউ বা রনিতা, আর কেউ তোমারটা যদি? শুনি, তোমারটা শুনি, তুমি বলো। আমারটা শুনবে? আমারটা শুনলে তো আমার সঞ্চালকের বলা হয়ে গেল। যাই হোক, বলো। আ- আমার একটা মনে হয়েছে যে তুমি যদি শিউলি ফুলকে দেখো, এটা তো অবশ্যই আশ্বিনে হয়, যেটা দিদি ভাই বললো যে পূজায় দেওয়া হয়, সবই ঠিক কথা। কিন্তু শিউলি ফুল হয় রাত্রিবেলা, এবং যখন ভোর হয়, সে তা সকলের অলক্ষ্যে, তুমি যখন যাবে ভোরে উঠে, তার আগেই সে ঝরে পড়ে গেছে, কিন্তু তার পরিণতিটা খুব অলক্ষ্যে হয়। হ্যাঁ, সেই সেই আর সেই জন্য শিউলি ফুলকে কিন্তু একটা দুঃখের ফুল হিসেবে ধরা হয়, বিষণ্ণ তার প্রতীক হিসেবে ধরা হয়। যে ফুলের পরিণতি আলটিমেটলি ঝরে পড়া, তার কোনো মানে এখানে তো যেটা কথাগুলি দিয়ে বললেন, প্রেম ও পূজাকে এক করা হয়েছে, যার জন্য ওইখানে একটা লাইন উনি লিখেছেন কবিতা, এই গল্পের মধ্যে, যে মনে হলো এ ফুল পূজারিনীর, প্রিয়ার নয়। ভাবতেই বুক যেন অব্যক্ত বেদনায় ভেঙে যেতে লাগলো। তো এই যে রজনীগন্ধাই কিন্তু যখন একটা মানুষের সম্পর্কের পরিণতি বিবাহতে পরিণত হয়, তখনই রজনীগন্ধা আসে বিয়ের আসরে বাসরে সব জায়গায়।
সেইটা কিন্তু শিউলি ফুল দিয়ে কখনো করা হয় না, রজনীগন্ধা দিয়ে কোনো বাসর, সরি, শিউলি ফুল দিয়ে বাসর সাজানো হয় না, সে অলক্ষ্যে পড়ে যায়। তার কোনো একটা মানুষের প্রেমের পরিণতির যে আম, পরিণতির যে আম, কি বলবো, পরিণতির যে ফল, সেখানে কিন্তু রজনীগন্ধা থাকে না। আমার মনে হয়েছে সেই জন্যই হয়তো উনি মানে এইভাবে আম, শিউলিকে এনেছেন, দেখাতে যে শিউলি আস্তে আস্তে ঝরে যাবে, এবং তার বাস্তবতা ওইখানে এরকম টাইপেরই আমার মনে হয়েছে, আমি জানি না। বা এটাও হতে পারে, মানে হ্যাঁ, সবগুলোই সত্যি, অ্যান্ড লিটারেচার ইজ অলওয়েজ হাউ ইউ অ্যানালাইজ ইট, হাউ ইউ সি ইট, রাইট? হুম কিন্তু এভরিথিং ইজ আপ ফর পার্সোনাল পারসেপশন। হুম 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 আর যে শিউলি, ও যেভাবে ভালোবেসেছিল আজহারকে, কিছুটা পূজার মতন, রাইট? হুম শিউলি তার নাম, শি ওয়াজ ডিভোটেড টু হিম রেদার দেন, হ্যাঁ ভালোবাসতো, হয়তো সেই ভালোবাসাটা পরিপূর্ণ হয়নি, কিন্তু ভালোবাসাটার মধ্যে ডিভোশন বেশি ছিল রেদার দেন রোমান্টিক লাভ, আমার মনে হয়েছে। সেই জন্য হুম, হতে পারে, হ্যাঁ। হয়তো সেই, রজনীগন্ধা। সেটা হতে পারে, হ্যাঁ, হ্যাঁ, হুম। উম, আর আবার কথাকলিদি যেটা বললেন, হুম ওখানে সেই রানু সোম মানে প্রতিভা পরে পরবর্তী জীবনে যিনি প্রতিভা বসু হয়ে, আমরা সবাই জানি প্রতিভা বসুর এবং নজরুলের যে সম্পর্কটা, আমরা হ্যাঁ, মানে যেটা শুনেছি আর কি, যতটুকু আম, তাদের বিভিন্ন বিভিন্ন ইয়ের কাছে শোনা যেটা, যে তাদের মধ্যেও মানে নজরুল অনেক বড় ছিলেন প্রতিভা বসুর থেকে। এবং তার প্রতিভা বসুর বাড়িতে যখন তিনি গেছেন, এবং অনেকবারই গেছেন, কিন্তু তার মধ্যে মানে প্রতিভা বসুর একটা, তাদের এই সম্পর্কটার মধ্যে একটা ডিভোশন ছিল, যত না মানে প্রীতির চেয়ে তো ডিভোশনটাই, মানে প্রতিভা বসু যখন তাকে গান শোনাতেন বা তারা মানে সেটাই, সেই ছায়াটাই দেখেছি যে বিভিন্ন বিভিন্ন যেটুকু শুনেছি তার মধ্যে ওই রেসপেক্ট তা নজরুলের জন্যে, আহ, এবং আয়নাতেও আমরা সেটাই দেখেছিলাম অন্তত, ঠিক একটা ঠিক ডিভোশন এন্ড রেসপেক্ট টু হুম হুম দ্যাট লিডার, মানে দেশের নেতা, দেশের সে ভাষাটা প্রতিভা বসু সেটাই ব্যবহার করেছিলেন, যে তিনি একজন বড় দেশনেতা বা সেরকম ঠিক ঠিক এই ঠিক এই লেখাটাতে শিউলির যত না মানে শিউলি কি ভাবছে বা তার ভাবনার থেকেও আমরা তো পুরোটাই মনে হয় আজাহারের দৃষ্টিকোণ থেকেই দেখেছি, হুম তাই হুম না? হুম হুম। ঠিক 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 ঠিক। তবে শিউলির দৃষ্টিকোণও কিন্তু মাঝে 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 উনি মানে খুব আজাহারের মুখ দিয়েই বেরিয়েছে কিছু কিছু ক্ষেত্রে। হুম এটা হুম তো হুম ওনারই, আজাহারেরই তো ন্যারেশন, রাইট? ফার্স্ট পার্সন দ্যাট ইজ ন্যারেশন তো আজাহারেরই ন্যারেশন, কিন্তু আজাহারেরই, হ্যাঁ। শিউলি কিরকম ভাবছে সেটাও কিন্তু আজাহারি তার অ্যানালাইজ। বিবৃতির মধ্য হ্যাঁ। দিয়ে কিন্তু ফুটিয়ে হ্যাঁ, দিয়েছে। আমি কয়েকটার উল্লেখ করতেই পারি, কিন্তু আহ, সন্দীপ যেটা বলছো একদম ঠিক কথা বলছো, আজাহারের ন্যারেশন কিন্তু আজাহারের চোখ দিয়েই আমরা শিউলির প্রেমটাকে দেখছি। শিউলি যত না কথা বলছে, তার থেকে শিউলির প্রেমটাকে আমরা আজাহারের ন্যারেশন বা চোখ দিয়ে দেখছি। তবে আচ্ছা সন্দীপ, তুমি কমপ্লিট করো। না না, সেটাই বলছি, তাতে হুম আমার আমার ওটাই মনে হয়েছে যে এটা হচ্ছে আহ, মানে পার্সপেক্টিভটাই হচ্ছে আজাহারের থেকে আর কি, হ্যাঁ মানে তার কি মনে হয়েছে। হ্যাঁ 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 ইউলির যে বক্তব্য তুমি বলছো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু, যে কিন্তু মানে আজাহারের ভার্সন আর কি, হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ, না? একদম। এই যেমন যখন শিউলিকে জিজ্ঞেস করছে তুমি কি করবে, তখন ও একটা কথা বলছে না, যে সেটাও আজারই বলছে, যে তার গল্পে তার ন্যারেশনে, যে তুমি কি করবে, বলছে যে আশ্বিনের শেষে তো শিউলি ঝরেই পড়ে। হুম হুম এই যে হুম কথাটা, এটা কি অসাধারণ একটা কথা। হুম হুম হুম। আবার আজহার কি ভাবছে, তার আগে আছে যে ও যেন স্পর্শ কাতর কামিনী ফুল, আমি যেন ভীরু ভোরের হাওয়া, যত ভালোবাসা তত ভয়, ও বুঝি ছুঁলেই ধুলায় ঝরে পড়বে। শিউলি কিন্তু টাচ করলেই পড়ে যায়, এটা কিন্তু ঘটনা, একটু হাওয়া দিলেই পড়ে যায়। শিউলি ফুল, শিউলি গাছে যখন ফুল ফুটে থাকে, কেন ঝরে যায়, ভোরের যে হাওয়া, তা একটু হাওয়া দিলেই ঝরে যায় খুব তাড়াতাড়ি। হ্যাঁ, শিউলি মালাও তাড়াতাড়ি ঝরে যায়, বেশি দিন থাকে না। তো এই যে এটার মধ্যে দিয়ে
মানে সুন্দরভাবে নজরুল এই মিষ্টি প্রেমের আর গল্পটাকে। আর আর আরেকটা জিনিস আমি বলবো, কেউ একজন এখানে, আমি মনে নেই কে বললো যে এটা ঠিক আহ সার্থকতা পায়নি বা সার্থক প্রেমের গল্প নয়, আমার তাই মনে হয়। মানে আহ সবসময় মিলনটাই কি সার্থক প্রেম? এটা মানে এটা আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু আমারও মানে অ্যাকচুয়ালি আমি কোশ্চেনই করতে যাচ্ছিলাম যে এই যে লেখক কেন এই প্রেমটাকে পরিণতিতে আনলেন না, কেন, এটা আমার কাছে নিজেরই কোশ্চেন ছিল, তুমি সেই কোশ্চেনটা আনলে। এটা কিন্তু সত্যি ভাববার বিষয় যে কেন লেখক এই প্রেমেরটাকে পরিণত পরিণত জায়গায় নিয়ে আসলেন না প্রেমটাকে। আমি এটা ভাবছিলাম এক্স্যাক্টলি এটাই, যে কিসের জন্য এটা খুব একটা প্রেমের গল্প ঠিকই, কিন্তু কেন এটা মেটেরিয়ালাইজ হলো না কেন? এটা কি কোনো ইয়ের ব্যাপার, হিন্দু মুসলিমের ব্যাপার বলে কোনো কিছু, যাতে এটা ইয়ে হলো না, না কি ব্যাপারটা কি? এইখানে না উষসীদি, আমি না এই ব্যাপারে একটু সাধারণভাবে বলি। আমরা ক্যারেক্টার একটা হিন্দু আর একটা মুসলমান হলেই প্রথমেই আগে জাতিগত বিভেদটা দিয়ে ভাবার চেষ্টা করি, কিন্তু আপনি সারা জীবনে দেখবেন কত প্রেম মানে পরিণত অবস্থায় পৌঁছায় না, নানা কারণে পৌঁছায় না। হ্যাঁ, কাজেই প্রথমেই আমরা জাতি ধর্ম এই ব্যাপারটা ধরবো কিনা, বা এই গল্পের মধ্যে উনি সেইভাবে কোনো উল্লেখ দিয়েছেন কি না, আমার মনে হয় না, না। কোনো উল্লেখ দেননি, হুম হুম। কিন্তু এর কারণটা কি? কিন্তু উনি একটা জায়গায় লিখেছেন যে পরিণত তো আমি একটা উক্তিটা খেয়াল নেই, এটা যে পরিণত হবার নয়, এরকম টাইপের একটা লাইন হ্যাঁ, আছে। হবে না বা কি একটা আছে একটা যেন, লাইন হ্যাঁ। আছে, মানে সেটা কিসের জন্য, সেটা কিছু এক্সপ্লেনেশন কিন্তু নেই। না সেটা না। জানি Why? না, আমিও জানি কারণ না। এতে এটা যে ইয়ে না যে একজন বয়সে অনেক ছোট, একজন অনেক বড়, এই ব্যাপারটা এখানে কিন্তু মনে হয় না যে খুব খুব একটা, হয়তো ডিফারেন্স ছিল কিন্তু দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর মনে হয়নি। হয়তো অবশ্য যদি ইউ আর রাইট, কারণ লাস্টে যখন ওই ওর বাবা বলছে সন্ধ্যা বিধবা হয়ে গেল, ওটা উনি কেন বললেন যে ওর ছেলেটার প্রতি প্রেম মেয়ের, আর মেয়ের প্রতি ছেলের প্রেম, দুটোই উনি প্রচন্ড ভাবে বুঝতে পেরেছিলেন। হয়তো আপনি ঠিকই যে সামাজিক যে সামাজিক সামাজিক বন্ধন ছিল, সমাজের যে সমাজের ব্যবধান ইয়ে ছিল। বা তার জন্য এটা অত সহজে হবার নয় বলেই হয়তো এরকম একটা হলো। সেটা হতেই পারে, সেটা হতে পারে, সময়টা যার জন্য 1935। 1935, হ্যাঁ সেই সালটা দেখতে হবে তো, সেটাই ঠিক। 1935। আচ্ছা, আমার কিন্তু যেখানে একটা কথা। আমি দিদি ভাই তোমার কাছে আসবো, হ্যাঁ যেখানে আমার মনে হয়েছে যে হয়তো নজরুল এই মধ্যে দিয়ে নিজের জীবনকেও দেখছেন, প্রমীলার সঙ্গে বিয়ে হওয়ার জন্য তাকে কত কাঠ খড় পুরাতে হয়েছে, অসম্ভব বাধা বিপত্তির মধ্যে সে ঠিক। প্রায় তার বিয়ে হয়ই না, এদিকে ঠিক। হিন্দুরা ওদিকে মোল্লারা একেবারে মানে খর্বহস্ত। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাকে প্রায় মেরেই ফেলে, সেই রকম একটা অবস্থার মধ্যে দিয়ে তারা নিজেদের প্রেমে বিবাহ করেছেন। তো এবং এবং আমি যতদূর জানি, ও মানে আই কুড বি রং, কিন্তু নজরুল আর প্রমীলার বিয়ে হয়, তার জন্য নজরুল এহলে হাদিস এই ইয়েটা গ্রহণ করেন তারপরেই, কারণ এহলে হাদিসের আন্ডারেই গিয়েই তিনি, মানে প্রমীলা তো হিন্দু ধর্ম ত্যাগ করেননি। ও ও সেই সময় শুধু এহলে হাদিস সেটা অ্যালাউ করেছে যে হ্যাঁ, হিন্দু মেয়ে কে কনভার্ট করতে হবে না এবং সে বিয়ে করতে পারবে। তার জন্যে উনি এহলে হাদিস ইয়ে নিয়ে সে বিবাহ করেছিলেন। ঠিক, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। এলেহাদিটা কি আমি জানি না। এহলে হাদিস তো একটা সেক্ট। কারণ যেমন তোমার আহ, আহ, মানে শিয়াসুন্নি। আমার 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 ইয়ে যেগুলো যেরকম সেক্ট আর কি, মানে আশরাফি যারা, তারপর দেওবন্দি যে এরকম সেক্ট, বিভিন্ন মুসলিম যে সেক্ট গুলো, মানে সুন্নি মুসলিমদের মধ্যে যে বিভিন্ন সেক্ট গুলো, তার একটা সেক্ট এখন এখন ভারতবর্ষে মেনলি আশরাফি এবং দেওবন্দিরা আছেন। তবে আহলে হাদিস ছিল, মানে এখন কম হয়তো, কিন্তু হ্যাঁ, এদেরই একমাত্র উপায় ছিল, কারণ বিবলিক্যাল বা ওল্ড টেস্টামেন্ট বা ওই যেটাকে বলে ওটাকে কি বলে, মানে ওল্ড টেস্টামেন্ট যাদের কমন নয়, মানে একমাত্র খ্রিস্টান ইসলাম আর
জুজ, এদের মধ্যে বোধহয় ক্রস ম্যারেজ হলে ধর্মান্তরিত না হলেও চলে, আমি যতদূর ঠিকঠাক যদি জেনে থাকি। কিন্তু হুম। যেহেতু আমাদের রিলিজিয়নটা ওই বিবলিক্যাল ওই কোনো অরিজিন নেই, আব্রাহামিক রিলিজিয়ন নয়। আব্রাহামিক রিলিজিয়ন নয়, সেই জন্য এটা অ্যাকসেপ্টেড নয় ধর্মান্তরকরণ না করলে, হুম। সেইটাকে উনি এড়িয়েছেন এইভাবে। আহলে তো হাদিস অ্যালাউ করে। হ্যাঁ হ্যাঁ ওইভাবে। তো এবং আহলে সেইটাই আমি হাদিস বলতে, বল। প্রায় এখন ওদের যেটুকু আছে তাতে পাকিস্তানেই আছে আমার যত, কিংবা নেই আমার হুম, যত। যাই হোক, হ্যাঁ। তো সেইটাও হয়তো ঠিক, আমি এইগুলো আলোচনা করার পরে আমি বরং ঔষধির কাছেই, ঔষধির সঙ্গেই এগ্রি করবো, হয়তো সেই পরিপ্রেক্ষিতেই উনি গল্পটাকে পরিণত অবস্থায় নিয়ে আসেননি। তবে সঠিক। এখানে যদি একটা বলতে পারি যে আরেকটি প্রেমের গল্প আমার যেটা মাথায় আসছে, যেটা পরিণতি পায়নি কিন্তু প্রেমের মানে একটা একটা উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আহ, একইভাবে পরিণতি পায়নি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের শেষের কবিতা লাবণ্য আর অমিতর প্রেমও কিন্তু বিবাহে পরিণত হয়নি, কিন্তু লাবণ্য আর অমিতর প্রেমের উদাহরণ আমরা যে মানে এখনো দিয়ে থাকি আর কি। সে আরে বাবা, তুমি আমার কোয়েশ্চেনটা, পরের কোয়েশ্চেনটা কেড়ে নিলে। আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে এই কবিতাটা, এই এই গল্পটা পড়তে পড়তে আমার আরেকটা গল্পের কথা মনে পড়ে, আপনাদের কারুর মনে পড়ে কিনা, কারণ দুটোরই জায়গা হচ্ছে এক শিলং। আমার তো ওখানেও দেবদাস মনে শিলং, পড়ে গেল। এখানেও শিলং। দেবদাস। আমার দেবদাস মনে পড়ে গেল ও তো। দেবদাস, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উইচ ইজ, হ্যাঁ, তাহলে দেখো, সবই। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল সবাই কিন্তু অপরিণত প্রেমের গল্প লিখেছেন। হ্যাঁ, ঠিক হ্যাঁ, ঠিক। বঙ্কিমও লিখেছে। তোমার সেই অর্থে কপালকুণ্ডলা বলো, কপালকুণ্ডলায় যে তুমি সত্যি বঙ্কিমকে তো রনিতা একদম রিরে করে চলে আসবে, বঙ্কিম, বঙ্কিম কই, বঙ্কিম কই। এই যে, না কিন্তু এত আমরা নজরুলের কথা বলছি, শরতের কথা বললাম, বঙ্কিম, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে আমাদের মধ্যে যে, আমি সরি অতীশ, আমি তোমার, আই ডোন্ট ওয়ান্ট টু টেক ওভার, কিন্তু জুহি আমাদের মধ্যে সবচেয়ে যে ছোট, সে কি ভাবলো এই পুরাতন গল্পটাকে আমি নিয়ে? ওর কাছে একটু পরেই আসছিলাম আসলে। হ্যাঁ, আসলে তুমি ভালো করেছো বলে, কারণ কি আমি এত কথা তো, আমার ইংরেজি জ্ঞান অত নেই এভাবে বলার মতো। তো ও যদি বুঝে থাকে তাহলে সত্যি জানতে চাই ইংরেজিতেই। Well, I mean, for me, the story was frustrating in the end, actually, because like it was this unrequited, like it wasn't necessarily unrequited, right? It wasn't specifically said why they couldn't be together, but like you guys are bringing up like the maybe the difference in Yeah. religion um could have been a reason. And so I think like Bob, you were saying before, like you read revolutionary texts by this author, right? And Yeah, so, like, yeah, maybe this is also revolutionary, but like in a, in like a, softer way. right, exactly, in like a more romantic, lyrical kind of way that he's like making a statement for people to softly absorb. ঠিক না, খুব ভালো, খুব ভালো, That সুন্দর that's সুন্দর। a very interesting হুম। ভীষণ thought. ভালো আমি বলেছেন। সবসময় মানে সত্যি বলছি যে এর পরের গল্পটা পরে আসবো পরে, কিন্তু আমারও মনে হয়েছে যে অনেক সময় না এখানে যারা বড় হয়েছে তাদের পার্সপেক্টিভটা বেশ ইউনিক হয়। আমার খুব ভালো লাগে যখনই আমি শুনি এদের কাছ থেকে কোনো একটা গল্পের খুব সুন্দর লাগে। না, খুব ভালো বললো জুহি। তবে আমার একটা কোয়েশ্চেন আছে সকলের কাছেই। এই যে অনেক সময় শেষের কবিতা বললো রনিতা, তারপরে অবশ্য কপালকুণ্ডলা কথাও এসছে, কিন্তু একটা গল্প, বিশেষ করে প্রেমের গল্প, পরিণতি না পেলেই কি মিষ্টি প্রেমের গল্প হয়? তাই মনে হয়, নাহলে হুম। গল্প হবে না। যদি তা না হয় তাহলে একটা সাধারণ একটা ঘটনা হবে, এই একটা মিষ্টি সেটাই। গল্প হবে না। বিরহ না থাকলে ধরো মিষ্টি গল্প হয় না। শরৎচন্দ্রের পরিণীতা আরেকটা পরিণীতা, গল্প। হ্যাঁ। পরিণীতা। তো যখন তুমি হ্যাপিলি লিভড এভার আফটার ইজ ভেরি কমন থিং না, হুম ওটা তো হুম হুম। গল্পটার ইয়েটা হয় না বোধহয়। হুম আর হুম। ওই যে একটা কি হলো, কেন হলো না, এই যে দুঃখ, এই কষ্ট মানুষের মনের, আম,
একটা দীর্ঘশ্বাস সব মিলে গল্পটা বোধহয় একটু বেশি জমে ওঠে হুম। বিরহে। আবার আবার বঙ্কিমের রাধারানী, সেটা তো একটা সুন্দর এন্ডিং। হুম। ঠিক ঠিক। আবার কিন্তু আবার আমরা যখন রবীন্দ্রনাথকে দেখি তাই মানে বিরহই বিরহ, মানে সেটা তোমার সেটা তোমার চোখের বালিতে, আহ নাম ভুলে যাচ্ছি, মহেন্দ্র না, মহেন্দ্র ছাড়া যে আর বিহারী। বিহারী আর বিনোদিনী, যে বিনোদিনী সে তাকে পেল না। অথচ তারপরে আরো কত আহ, রবীন্দ্রনাথের গল্পে তো বিরহী বিরহ, যেমন আহ, না সেটা আবার বললে আমি অন্যরকম মাত্রা তোমারই চলে যায়, বিরহে ঘরে বাইরে। রইব, আমি তোমারই বিরহে রইব বিলীন, তোমাতে করিব বাস। সঠিক সঠিক। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ দীর্ঘ বরষ মাস। বরষ মাস। এই কবিতা, সুন্দর। এই গানটার একটা অন্য আবেদন আছে। ঠিক আম, ঠিক ঠিক। আসলে কথাগুলি যে সুন্দর বললেন, জি রনিতাও সুন্দর জি। বললো। আসলে না, আমি দেখেছি যে আমরা আমাদের জীবনে প্রত্যেকটা জীবনই তো এক একটা গল্প, খন্ড খন্ড গল্প, কিন্তু সেই সেটা সেটা যদি প্রেমেরও হয়, আমরা সেটাকে না একটা লেখার সময় ঠিক প্রেমের সেই অনুভূতিটাকে ফুটিয়ে উঠতে পারি না। কিন্তু যারা প্রেমিক, নজরুল হিসাবে যেমন উনি অসম্ভব সুন্দরভাবে নানা রকম লেখার কারুকার্যের মধ্যে তুলে, যেগুলো কোটেশন হিসেবে আমি মাঝে মাঝে তুলে ধরেছি। যেমন আরেকটা কোটেশন আমি তুলে ধরছি, যেটাই লাস্ট কোটেশন হয়তো আমি তুলে ধরবো। সেটা হচ্ছে যে এটা একটা জায়গায় উনি লিখছেন, চোখে এক কণা বালি পড়লেই যদি চোখ এত জ্বালা করে, চোখে যার চোখ পড়ে তার যন্ত্রণা বুঝি অনুভূতির বাইরে। এটা একটা অসাধারণ কোটেশন লিখেছে, যখন তারা ওই দাবা, সম্ভবত দাবা খেলছে, হঠাৎ করে তাদের চোখে চোখ পড়েছে, মাথা নামিয়ে নিয়েছে, মুচকি হাসি মনে হলো, ওইরকম একটা সময় অনুভূতিতে লিখছেন। তো এই যে কোটেশনটা, এই বোধহয় এইগুলো লিখতে গেলে হয়তো হৃদয়ে অনেক প্রেম না থাকলে লেখা যায় না। সেই জন্যই আমারও মনে হচ্ছে যে এই গল্পটা মধ্য দিয়ে আমরা নজরুলের একটা অসম্ভব রকমের অন্য চেহারা, প্রেমিক নজরুলকেই সত্যি সত্যি চিনতে পারলাম। যাই হোক, আমাদের প্রায় 50 মিনিট হতে চললো। আর কারো কিছু বলার থাকলে আমি শুনবো বা বলতে বলবো, না হলে একটু অন্য প্রসঙ্গে চলে যাব। না একটা এইটা আচ্ছা, সরি, না আমি চিন্তা করছিলাম যে এখানকারও অনেক গল্প বা পোয়েট্রি আছে যেগুলো বিরহ মানে টেক্সট, সেটা বল এই যে উষসীদি তুমি যে বললে যে তাহলেই স্টোরি হয় বা পোয়েম হয়, যে এখনো যে আমার হঠাৎ মনে পড়লো এটা, মানে আমি একটু আগে আমার লেসন প্ল্যান করছিলাম তো আমরা একটা পোয়েম পড়াই প্রথম ইয়েতে অ্যানাবেল লি, সেটা হচ্ছে এডগার অ্যালান পো। ও, এডগার অ্যালান পো এডগার অ্যালান কখনো, পো। হ্যাঁ, পো, হ্যাঁ, পো বেশিরভাগ মানে হরর ওই টাইপের লিখতো, কিন্তু ওটা হচ্ছে ওর রোমান্টিক পোয়েম একটা, সেটাও একটা মানে সেই লাভটাও, আই মিন ওর লাভ মারা যায় সেটা নিয়ে পোয়েমটা, কিন্তু সেটা আমি চিন্তা করছি যে পৃথিবীর সমস্ত জায়গায় রোমান্টিক গল্প হয়তো যেগুলো আনরিকুইটেড লাভ আর যেগুলো হয়নি সেইগুলো দিয়েই হয়তো স্টোরি ভালো হয়, যেগুলো আমার মিলে যায় হঠাৎ হয়তো মনে ভালো পড়ে গেল, স্টোরি হয় না। আমার হঠাৎ মনে পড়ে গেল সাহিত্যের ইয়েতে যে তখন ছোটবেলায় এটা খুবই পপুলার গল্প ছিল, নিমাই ভট্টাচার্যের মেম সাহেব। ও হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম, হুম। তখন তখন আমাদের এখন পড়তে গিয়ে দেখি নিমাই ভট্টাচার্যের বই আর পড়তে ভালো লাগে না, মানে লেখার ধরনটা খুব কাঁচা লাগে বা ইয়ে, না। কিন্তু এই আমাদের সময় ছোটবেলা ওই গল্প সাংঘাতিক সাংঘাতিক, মেম সাহেব যে কি পপুলার হয়েছিল, হুম, হুম। সিনেমা অ্যান্ড বই, একদম লোকে ক্রেজি ছিল। ঠিক ঠিক। তুমি তুমি বললে নিমাই ভট্ট ওনার গল্প কথা, আমি হঠাৎ তুমি বলার পরে আমার মনে হয় যদি এখন মানে সাময়িক ইয়ের, কিংবা আমরা যেই ইয়ে পড়ে এসেছি, ধরো বুদ্ধদেব গুহর হুম হুম, তোমার কোয়েলের কাছে বলো, একদম একদম। তুমি তুমি একটু উষ্ণতার জন্য বলো, এমন মাধুকরী, মানে মাধুকরী তো অনা, মানে মানে কোনো কথাই না। সেই সব গল্পের মধ্যে বিরহ, মানে এই যে প্রেমগুলোকে। এবার আমি গিয়ে যখন বুদ্ধদেব গুহর বাড়িটার আশেপাশে ঘুরছি, ওই ম্যাকলাস্কিগঞ্জে তুমি গল্পগুলো ভেসে আসছে, অসম্ভব ভালো একটা ফিলিং। অবশ্যই। হুম,
ম্যাকক্লাস্কিগঞ্জে। হ্যাঁ, ওখানে গজেন্দ্র কুমার মিত্রর বাড়ি ছিল, যেটা পরে বোধহয় অপর্ণা সেন কিনে নিয়েছিলেন। যাই হোক, না, হ্যাঁ অপর্ণা সেন ওই বুদ্ধদেব গুহর বাড়ি বাড়ি কিনেছিল। ও অপূর্ব। হুম। দুটো বাড়ি, একটা ভাড়া ছিল, একটা দুটোই গিয়ে দেখতে গেছিলাম। শুটিং হয়েছিল আম, আহ, একটা কঙ্কনা সেনের একটা সিনেমা শুটিং হয়েছিল একটা বাড়িতে। খুব ও, ইন্টারেস্টিং, মানে ওখানে গেলে তোমার একটা অদ্ভুত ফিল হয় যদি বইগুলো পড়া থাকে। আর হ্যাঁ, তুমি যদি চুপ করে বসে এক একটা ঘটনা সব মনে নেই, কিন্তু ওখানে গিয়ে একটা ফিলটা খুব সুন্দর, মানে ঠিক বুদ্ধদেব গুহা ডেসক্রাইব আমাদের, করতে পারবো আমার না। মনে পড়ে আমাদের দক্ষিণের 50 বছরের 50 বছর পূর্তিতে উনি আমাদের পুরো দলকে নেমন্তন্ন করেছিলেন ওনার বাড়ি, মানে ডেকেছিলেন ওনাদের বাড়িতে। আমরা এখন প্র্যাকটিস করতে গেছিলাম ওনার ওখানে। সেই বুদ্ধদেব গুহ, কনীনিকা বলে, হ্যাঁ বুদ্ধদেব গুহ, ঋতু গুহ আর ঋতু গুহ। কনীনিকা বলে ওনার বুদ্ধদেব গুহ। দক্ষিণে সব ছাত্র যারা 50 বছর পূর্তি গান করছি মানে অনুষ্ঠান করছিলাম, সবাইকে ডেকেছিলেন। তখন ওনার সঙ্গে ওনার বই আমার খুব প্রিয়, পরদেশিয়া। পরদেশিয়া বলে, এই পরদেশে বলবি না, ওটা পরদেশিয়া। ঠিক হুম, আছে। হুম, আহ, তো তখন ওটা পড়ছি, ওনাকে বললাম, তখনই আমায় শুধরে দিলেন। সেই উনি আমাদের বলেছিলেন যে দক্ষিণের ছাত্রছাত্রীদের একটা বড় দোষ হচ্ছে তোরা বড় রণগুহ ঠাকুর তার স্টাইলটাকে কপি করিস। তো এই করে আমাদের বকেছিলেন। হুম। কিন্তু ওনার যাই গলা হোক, খুব সুন্দর, অপূর্ব সুন্দর গলা। ঠিক ঠিক ঠিক, আমরা আবার নজরুলের এতে ফিরে আসি তো। আমার মনে হচ্ছে আজকে এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি আলোচনার, যে আস্তে আস্তে এটাকে গুটিয়ে আনা যেতে পারে। আমরা বোধহয় মোটামুটি ভাবে, সুন্দরভাবে সকলের কাছ থেকে নানা দিক পেয়ে আলোচনাটা বেশ সার্থক হয়েছে বলেই আমার মনে হয়েছে। তো আর কারুর কিছু বলার না থাকলে আমি পরবর্তী বুক ক্লাব নিয়ে দু একটা কথা বলবো। আমি কি পরবর্তী বুক ক্লাব নিয়ে একটা আবেদন করতে পারি? হ্যাঁ। এইটুকু আমার আছে। এই আহ, আগামী বৃহস্পতিবার হুম। জুনের 26 তারিখ হুম। বঙ্কিমের জন্মদিন। হুম। আমাদের আগামী বুক ক্লাবে আমার অনুরোধ, যদি বঙ্কিমের একটা ছোট গল্প যদি সবার ইচ্ছে থাকে, তাহলে যদি সেটা পড়া যায় তাহলে। আমরা আলোচনা করতে অবশ্যই, আমরা তো সকলের কাছ থেকে আলোচনা করে করি। আর একটা যেটা আর একটা মত এসেছিল যে যারা বিশেষ করে ইউএসএ তে বা বিদেশে যারা জন্ম নিয়েছে, যেমন এখানে জুহি আছে যেমন, বা আরো আগে আমাদের যেমন কয়েকজন জয়েন করেছিল, যে মানে বাংলা বই কিন্তু ইংলিশে আইদার ট্রান্সলেটেড ওয়েল নোন, বা ওখানকার ইন্ডিয়ান অরিজিন বা ইন্ডিয়ান অথর ইংরেজিতে লিখেছেন, এরকম ধরনের কোনো বই করা যায় কিনা সেটাও আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা করব। সেই জন্য আমি বলবো যারা যেমন জুহির মতো, বা জুহিকে আমি শুধু জাস্ট বলছি ফর রেফারেন্স, নো নো প্রেশার, আমি জাস্ট বলতে চাইছি যে এরকম যারা এখানে শুনছে বাংলা লেখক লেখিকাদের কবিতা, মানে গল্প বা এগুলো, তাদের কাছে যদি কোনো ইন্ডিয়ান, ইভেন নট নেসেসারিলি বেঙ্গলি হতে হবে সেই ক্ষেত্রে, বা কিন্তু কানেক্টেড টু বেঙ্গলি কালচার বা বেঙ্গলি যদি হয় সবচেয়ে ভালো, ঝুম্পা লাহিড়ির মতো সেরকম কোনো যদি বই সাজেস্টেড সাজেশন পাওয়া যায়, আমরা সেটাকেও নিয়ে আসব। তবে 26শে জুন ঠিক কি করব, বঙ্কিম একজন বাংলার একজন অবশ্যই অত্যন্ত কি বলবো প্রসিদ্ধ 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 ব্যক্তি। সেই হিসাবে তারটাও সেলিব্রেট করা আমাদের খুব দরকার। তো আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করে পরবর্তীতে জানাবো এক্স্যাক্টলি কি বই নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আপনাদের কাছ থেকে, সকলের কাছ থেকে আমি আমাদের সাজেশনটা খুব দরকার, সেটা জানাবেন। আমি বঙ্কিম একটা কিন্তু বলতে পারি। বাংলার প্রথম উপন্যাস লেখক শুধু নয়, উনি হ্যাঁ। সারা এশিয়ার হ্যাঁ। প্রথম উপন্যাস, এবং সেটি ইংরেজিতেই লিখেছিলেন। হ্যাঁ। হ্যাঁ, তা সেটাও আমরা করতে পারি, ওনার ইংরেজি লেখা সেটা উপন্যাসটা তো নিয়ে হ্যাঁ, আসতে, সেটাও হ্যাঁ করতে পারি। সেটা সেটাও করা আছে, আমি সরি, জানি না হ্যাঁ সেটা সেটা করা যেতে আছে। পারে। হ্যাঁ, দ্যাট ইজ আ গুড আইডিয়া। আমি গুড আইডিয়া। আরেকটা আহ, আরেকটা আমি বলবো একটা বইয়ের নাম। ইটস অ্যান ইংলিশ বুক। লেখিকার নাম হচ্ছে মিশা মজুমদার। ইটস এখানকার বই। ওর নাম হচ্ছে দ্য বার্নিং। আচ্ছা। হ্যাঁ, আর ওটার
একটা হিন্দু মুসলিম একটা ডিভাইড আছে ওই বইটার মধ্যে। আচ্ছা, বাট আই থিঙ্ক আমি এটা সাজেস্ট করছি সো দ্যাট উই ক্যান এনগেজ মোর পিপল। ঠিক শুধু কয়েকজন কথা বললো বা কয়েকজন বুঝতে, and we should engage more people and make it relatable to our lives now ঠিক rather than lives couple centuries ago। সেই জন্য আমি ওটা ঠিক। তুলেছিলাম। না, সবকটি প্রস্তাবই খুব ভালো। ঠিক আছে, আমার মনে হয় তাহলে আজকে 8:55 হয়ে গেছে। আমার মনে হয় এবারে আমরা এই বুক ক্লাবটা আপাতত শেষ করতে পারি, সমাপ্তি ঘোষণা করতে পারি। আর আমি যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এরকম একটা বুক ক্লাব নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার জন্য এই ধরনের কি বলবো, পৃষ্ঠপোষকতা যেটাকে বলে সেটা খুব দরকার। কাজেই সকলেই ভালো থাকবেন, আর যেরকম আগে বললাম সাজেশন জানাবেন আপনাদের বই সম্বন্ধে। আহ যাই হোক, বিদায় নিচ্ছি আপাতত। সকলকে শুভেচ্ছা জানিয়ে ভালো থাকবেন। পরবর্তী বুক ক্লাবে আবার দেখা হবে আমাদের সকলের সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।